On Killing a Tree, which is written by Gibb Battle. এখন এই যে টেক্সটটা, এই টেক্সটটাতে আমাদের যে বিষয়গুলো পড়া উচিত, মানে যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো কি কি? প্রথমত গিব ব্যাটল সম্পর্কে জানতে হবে, অ্যাবাউট দ্য পোয়েট, অ্যান্ড নেক্সট অ্যাবাউট দ্য পোয়েম, নেক্সট ইটস ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে কোন পরিপ্রেক্ষিতে বা কোন সিচুয়েশনে এই কবিতাটা লেখা হচ্ছে, কোন পার্টিকুলার থট, সেই থটটাকে বেস করে এই পোয়েমটাকে লেখা হচ্ছে, এই বিষয়টা আলোচনা করা দরকার। তারপর যেটা আলোচনা করা দরকার সেটা হচ্ছে মিনিং, লাইন বাই লাইন। প্রত্যেকটা লাইনের মিনিং জানা দরকার। নেক্সট আছে অ্যানালিসিস অফ দ্য ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের অ্যানালিসিস দরকার, প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা ফ্রেজের একটা ব্যাখ্যা আমাদের কাছে প্রয়োজন। নেক্সট ইম্পর্টেন্ট যে বিষয় আসে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ অ্যানালিসিস। কিছু ফ্রেজ আছে, কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যানালাইজড করতে হবে, তার ভিতরে পার্টিকুলারলি কি ফিগার অফ স্পিচ আছে বা সেটা কোনো সিম্বলিক্যাল এলিমেন্ট আছে কিনা, এই বিষয়টা জানা দরকার। নেক্সট ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে অলংকার, মানে একটা সেন্টেন্সের ভেতরে কোন রেটরিক্যাল ইউজ, রেটরিক মানে হলো ফিগার অফ স্পিচ, কোন অলংকারের ব্যবহার কবি করেছেন। এবং ফাইনালি সিম্বলিক্যাল এলিমেন্ট যদি কিছু থাকে, কোন একটা রূপক অর্থে বা কোনো একটা অন্তর্নিহিত অর্থযুক্ত কোনো শব্দ আছে কিনা, সেটা আলোচনা করা প্রয়োজন। এই বিষয়গুলো আলোচনা করলেই তবেই অন কিলিং এ ট্রি পড়াটি কমপ্লিট হবে। পুরো কমপ্লিট একটা কনসেপ্ট এই পোয়েট্রি সম্পর্কে আমরা পাবো। মানে হু ইজ দ্য পোয়েট, কবি কে? দ্য পোয়েট ইজ গিব ব্যাটল। গিব ব্যাটল হচ্ছেন কবি। গিব ব্যাটল, তার বার্থ এখানে আমাদের টেক্সটে এর বার্থ ইয়ার লেখা আছে, যেটা বলা আছে 18th August 1940, 1940। 18th August হচ্ছে ডেট, কিন্তু এখানে তার ডেথের ব্যাপারটা উল্লেখ নেই, যেহেতু তার ডেথটা হচ্ছে 2023, 2023-এ। 2023-এ তার মৃত্যু হয় 3rd November। এবং গিব ব্যাটল ইজ অ্যান ইন্ডিয়ান পোয়েট, একজন ভারতীয় লেখক। একজন পোয়েট ছাড়াও তিনি একজন প্লেরাইট, পেইন্টার, একজন ভালো ছবি আঁকতেন, অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিজিশিয়ান। ফিজিশিয়ান মানে একজন ডক্টর, তিনি একজন ডক্টর ছিলেন। অ্যান্ড গিব ব্যাটলের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিসাইড বিইং এ ফিজিশিয়ান, একজন ফিজিশিয়ান হওয়ার পাশাপাশি তার একটা আরও উল্লেখযোগ্য যে পরিচিতি, রিকগনিশন, সেটা ছিল অ্যাজ এ গ্রুপ, মানে অ্যাজ এ পার্সন হু বিলং টু এ গ্রুপ অফ রাইটার্স who protest against the destructions of the trees, যারা গাছেদের ধ্বংসের বিরুদ্ধে, who protest against the destruction of nature, যারা প্রকৃতির ধ্বংসের বিরুদ্ধে লড়াই করেছিলেন। and he belonged to a group of writers related, মানে যারা সম্পর্কযুক্ত ছিলেন to the green movement, এটাকে আমরা বলি গ্রিন মুভমেন্ট। গ্রিন মুভমেন্টের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। and it was actually green movement was involved with the saving of the environment, environment saving এর উপরে গ্রিন মুভমেন্টটা রিলেটেড ছিল। অর্থাৎ আমরা যখন কবিতাটা পড়তে যাচ্ছি অন কিলিং এ ট্রি, আমরা এখানেই বুঝতে পারছি যে গিব ব্যাটল তার নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট থেকেই
হার্টিলি তার হৃদয়ের থেকে এবং তার প্রিন্সিপল থেকে, তার আদর্শ থেকে, তার নীতি থেকে তিনি এই কবিতাটা লিখেছিলেন, বিকজ হি অ্যাকচুয়ালি প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ডিস্ট্রাকশনস অফ দ্য এনভায়রনমেন্ট, ডিস্ট্রাকশনস অফ দ্য ট্রিজ, ডিস্ট্রাকশনস অফ দ্য গ্রিনারি। সবুজদের ধ্বংসের বিরুদ্ধে, গাছেদের ধ্বংসের বিরুদ্ধে তিনি যে লড়াই করেছিলেন সেটার উল্লেখযোগ্য যে একটা ট্রেস, চিহ্ন, সেটা আমরা এখানে পেয়ে থাকছি। এখানে যে অংশটা বলা আছে সেটা একটু পড়ে নিই। গিভ ব্যাটল 1940 to 2023 is a renowned Indian poet, playwright and painter, and in his poetry, তার কবিতায় Patel uses a syncopated rhythm. এইটা খুব উল্লেখযোগ্য, মানে এটা একটা উল্লেখযোগ্য একটা টার্ম, যেটা হচ্ছে সিনকোপেটেড রিদিম। সিনকোপেটেড রিদিম হচ্ছে যখন অনেকগুলো ভ্যারাইটি অফ রিদিমস, অনেক ধরনের রিদিমকে যখন এক জায়গায় জাক্সটাপোজিশন করা হয়, এক জায়গায় নিয়ে আসা হয় এবং সেখানে সিম্পলি যেটা রেগুলার ফ্লো থাকে, মিউজিকের যে রেগুলার ফ্লো থাকে, সেই ফ্লোটাকে সাধারণভাবে ডিসরাপশন করে। আমরা যখন কবিতাটা পড়বো তখন দেখব যে কবিতাটা বলতে বলতে কবিতাটার রিদিমের সঙ্গে মাঝে মধ্যে রিদিমটাকে ব্রেক করার জন্যে একটা নতুন রিদিম চলে আসছে এবং এইটাকেই সিনকোপেটেড রিদিম বলছে। অ্যাকচুয়ালি সিনকোপেটেড রিদিম বলতে বোঝায় দিস ইজ আ ভ্যারাইটি অফ রিদিমস প্লেড টুগেদার টু মেক এ পিস অফ মিউজিক। বিভিন্ন ধরনের রিদিম যখন একসঙ্গে যুক্ত হয় এবং সেটা এক ধরনের মিউজিক তৈরি করা হয়, তখন সেটাকে বলা হয় সিনকোপেটেড লিরিক অর রিদিম। Now he brings the flavor of everyday speech in his poetry. হ্যাঁ, এভরিডে স্পিচ, প্রত্যেক দিনের কথা বলার ভঙ্গিমাটা তার কবিতার মধ্যে তিনি নিয়ে এসেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস, তার কতকগুলো উল্লেখযোগ্য বিষয়, উল্লেখযোগ্য কাজ, সেগুলো হলো মিররিং 1991, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি 1976, এগুলো উল্লেখযোগ্য লেখক। দিস আর নট ইম্পর্টেন্ট ফর আস। 12 ক্লাস 12 পরীক্ষা দেওয়ার জন্য বা এইচএস এক্সামিনেশনে অন কিলিং এ ট্রি এর 100% একটা পারফরমেন্সের জন্য এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমাদের তবু তো জানার প্রয়োজন। একটা হায়ার স্টাডিজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কিছু সাহায্য পেতে গেলে আমাদের কিছু বিষয় জানা দরকার, যেগুলো আমি এই সময় বলছি। যে আমরা গিভ ব্যাটল সম্পর্কে জানলাম, গিভ ব্যাটল সম্পর্কে একটা টোটাল কনসেপ্ট আমার হলো। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিনিং লাইন বাই লাইন, অ্যানালাইজেশনস লাইন বাই লাইন, অ্যানালাইজেশনস অফ দ্য ওয়ার্ডস, অ্যানালাইজেশনস অফ ফ্রেজেস, এমনকি এর মধ্যে যে ফিগার অফ স্পিচ আছে সেটাও আমাদের আলোচনার মধ্যে থাকবে। সিম্বলিক্যাল এলিমেন্ট কি কি আছে, টোন অফ দ্য পোয়েম কি কি আছে, এই সম্পূর্ণ বিষয়গুলোকে আমি আলোচনা করব এরপরে। কিন্তু সেটাও করার আগে আমাকে কতকগুলো ইনফরমেশন জানতে হবে। কি কি ইনফরমেশন জানতে হবে না, এই যে কবিতা অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি এর সম্পর্কে ইনফরমেশন, এই কবিতার ইনফরমেশনস গুলো আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ দিজ আর ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ কোয়েশ্চেন্স। যখন আমি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করতে যাব, অথবা কোনো শর্ট কোয়েশ্চেন লিখতে যাব, অথবা লং কোয়েশ্চেনের ক্ষেত্রেও যদি একটা টুকরো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আমার এই ইনফরমেশনস গুলো কাজে লাগবেই লাগবে। কি কি ইনফরমেশন কাজে লাগবে? ফার্স্ট আমি দেখব সোর্স অফ দ্য পোয়েম। সোর্স অফ দ্য পোয়েম মানে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো সমস্ত ইনফরমেশনস আমি পেয়ে যাব, এবং সেই ইনফরমেশনস গুলো থেকে আমরা ছোট ছোট সেন্টেন্সও তৈরি করে নেব। যেমন ফার্স্ট ইনফরমেশনস হচ্ছে সোর্স অফ দ্য পোয়েম। সোর্স অফ দ্য পোয়েম ইজ পোয়েমস। পোয়েমস বলে একটা অ্যান্থোলজি, একটা কবিতার সংকলন বই পাবলিশড হয়েছিল। দিস ওয়াজ পাবলিশড বাই নিসিম এজকিয়েল। হি ইজ অলসো ইন্ডিয়ান রাইটার। তিনিও একজন ইন্ডিয়ান রাইটার, নিসিম এজকিয়েল। তিনি পাবলিশ করেছিলেন পোয়েমস বলে একটা কবিতার সংকলনের বই, সেখান থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। নাম্বার 1, সোর্স অফ দ্য পোয়েম। নাম্বার 2,
টাইম অফ কম্পোজিশন হচ্ছে 1960s, মানে 1960-এর দশকে। 60-এর দশকে মানে আমরা 60-এর দশক বলছি, 60s বলছি, পার্টিকুলারলি নির্দিষ্ট টাইম বলছি না, 60 থেকে 69 এই টাইমের মধ্যে। নেক্সট, তাহলে আমরা টাইমটা পেয়ে গেলাম। এবার পাবলিকেশন ইজ ইম্পর্টেন্ট। পাবলিকেশনটা কখন? পাবলিকেশনটা হচ্ছে 1966, 1966 সালে অন কিলিং এ ট্রি ওয়াজ ফার্স্ট পাবলিশড। নেক্সট আমি বলবো টাইপ অফ দ্য পোয়েম। হ্যাঁ, এই কবিতাটা আমরা কি ধরনের কবিতা হিসাবে ধরবো? আমরা এই কবিতাকে একদম নিঃসন্দেহে বলবো দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ লিরিক। এখন আমি যদি বলি হোয়াট ইজ লিরিক, লিরিক বলতে কি বোঝায়, তাহলে আমি বলবো লিরিক ইজ এ শর্ট পোয়েম usually divided into stanzas. Lyric is a short poem usually divided into stanzas and directly expresses the poet's thoughts and emotions and feelings. কবির নিজস্ব ভাবনা চিন্তা প্রকাশ করে। কবির নিজস্ব ভাবনা চিন্তা যখন প্রকাশ করে তখন সেটাকে আমরা লিরিক বলি। এখানে আমরা লিরিক পাচ্ছি, কিন্তু লিরিক বললেও আমরা তার পাশে আরেকটা জিনিস তুলে দেবো, সেটা হচ্ছে আয়রনিক্যাল লিরিক। কারণ আমরা যদি ফিগার অফ স্পিচে যাই তাহলে আমরা এখানে আয়রনি পাবো, এবং এই কবিতার মধ্যে আয়রনি রয়েছে। তবু আমি আমাকে যদি এমসিকিউতে থাকে যে হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ ইট, তাহলে আমি লিখবো দিস পোয়েম ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ লিরিক। এবং এসএকিউ এমসিকিউ দুটোর জন্যই এটা ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে থিম অফ দ্য পোয়েম। ইয়েস, থিম মানে বিষয়বস্তু। আমরা এই কবিতার বিষয়বস্তু কি দেখবো? অ্যাপারেন্টলি এখানে দুটো থিম আমি দেখতে পাবো। প্রথমত দেখবো অ্যাপারেন্ট মানে বাহ্যিকভাবে দেখতে গেলে দেখবো যে কিলিং অফ এ ট্রি, বিকজ দিস পোয়েম, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি টাইটেল হলে সো দ্য কিলিং অফ এ ট্রি ইজ দ্য সাবজেক্ট ম্যাটার। বাট এই অ্যাপারেন্ট ইমেজের ভেতরে একটা ইনার ইমেজ আছে এবং ইনার একটা থিম আছে, যেটাই আমি থিম হিসাবে বিবেচনা করব, সেটা হচ্ছে যে প্রোটেস্ট এগেইনস্ট দ্য ডিস্ট্রাকশনস অফ এনভায়রনমেন্ট, protest against the destructions of trees, protest against the destructions of greenery. So the theme of the poem is modern man's cruelty towards nature and the murderous destructions of a tree in particular, because the poet is showing to us, কবি আমাদের কাছে দেখাচ্ছেন how the people are very murderous, how people murder a tree, কিভাবে মানুষ একটা গাছকে মার্ডার করে, and this is actually related to the death or related to the murder of a man. That's why it is very important. একটা ট্রিকে একটা ম্যানের সঙ্গে কম্প্যারিজন করা হয়েছে। আমরা ফিগার অফ স্পিচ যখন আলোচনা করব, ফিগার অফ স্পিচে এই বিষয়টা আসবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে টোন অফ দ্য পোয়েম। টোন মানে হলো সুর, মানে কোন সুরে, পার্টিকুলারলি কোন সুরে এই কবিতাটা লেখা হয়েছে। আমরা যদি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতাটা পড়ি তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে দিস ইজ রিটেন ইন সার্কাস্টিক টোন। সার্কাস্টিক মানে হচ্ছে ব্যঙ্গাত্মক সুরে এখানে বলা হচ্ছে। সার্কাস্টিক টোন অর আয়রনিক্যাল টোন, আয়রনিক্যাল অ্যান্ড সার্কাস্টিক টোন ইজ ইউজড হিয়ার টু ডিসক্রাইব দ্য পোয়েম। নেক্সট মুড মানে কোন মুডে, এর মধ্যে একটা মুড কাজ করছে, এক ধরনের মানসিক অবস্থা কাজ করছে, সেটা হচ্ছে খুব স্যাড অ্যান্ড মার্সিলেস, দয়াহীন এবং দুঃখিত অবস্থা, বিকজ ইট শোজ দ্য ক্রুয়েলটি অফ হিউম্যান বিংস, কারণ এটা মানুষের যে নিষ্ঠুরতা সেই নিষ্ঠুরতাটাকে প্রকাশ করে। নেক্সট লাস্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে রাইম মানে ছন্দ। আমরা বলবো যে এখানে রাইম কি হিসাবে ব্যবহার করা হয়েছে, আমি বলবো রাইম মানে কোন রাইমে এটা বলা হয়, তাহলে আমি বলবো দিস ইজ রিটেন ইন ফ্রি ভার্স, FREE ফ্রি ভার্স, VERSE। ফ্রি ভার্স মানে হচ্ছে মুক্ত ভাবে লেখা, মানে যেখানে উই উইল নট ফাইন্ড এনি টাইপ অফ রাইম, যেখানে আমরা ছন্দ পাবো না। they are very open, they are mismatched in rhyme, ছন্দের দিক থেকে এটা যথেষ্ট mismatched. So these are the things that we should remember about the poem. এই জিনিসগুলো আমাদের কবিতা সম্পর্কে মনে রাখতে হবে, কিন্তু শুধু কবিতা সম্পর্কে মনে রাখলে হবে না, কবিতাটার অ্যানালাইজ করতে হবে। অতএব লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইজ করা, প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স আলোচনা করা, সেগুলোকে অ্যানালাইজ করা, এর ভেতরে ফিগার অফ স্পিচকে অ্যানালাইজ করা, এর ভেতরে যে সিম্বল আছে সেগুলোকে অ্যানালাইজ করা, সেই কাজটা
আমরা এরপরে করব। ফার্স্ট স্ট্যাঞ্জা, ফার্স্ট লাইন, it takes much time to kill a tree. it takes মানে এটা নেয়, it takes much time মানে যথেষ্ট সময় নেয়। এখানে ইটটার যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার আমরা করে থাকি, এখানেও ব্যবহার হয়েছে it takes much time to kill a tree, মানে কবি বলতে চাইছেন যে কিলিং অফ এ ট্রি মানে একটা গাছকে মেরে ফেলতে গেলে কিলিং অফ এ ট্রি টেক্স মাচ টাইম, যথেষ্ট সময় লাগে। অর্থাৎ সাধারণ ভাষায় একটা গাছকে মেরে ফেলতে গেলে অনেক সময় লাগে। এইখানে যে টোনটা, এই টোনটা ইম্পর্টেন্ট। কবি যে টোনটা ব্যবহার করছেন সেটা হচ্ছে সার্কাস্টিক টোন, সেটা হচ্ছে রিবিউকিং টোন। যে টোনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আয়রনিক্যাল টোন। তিনি বলছেন যে ও গাছটাকে মেরে ফেলা ইট টেক্স মাচ টাইম, যথেষ্ট সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। সিম্পল জ্যাব, জ্যাব কথাটার মানে সিম্পল স্ট্রাইক, একটা সাধারণ আঘাত। স্ট্রাইক উইথ এ নাইফ, নাইফের কথা বলা হয়েছে, ছুরির কথা বলা হয়েছে। একটা সিম্পল নাইফ, একটা সাধারণ ছুরির আঘাত, সিম্পল স্ট্রাইক or simple jab of knife will do it। আগেই বলা হয়েছে not do it, মানে a simple jab of knife cannot kill a tree। একটা সাধারণ ছুরির আঘাত এটাকে কিছু করতে পারবে না। cannot kill a tree, তাহলে প্রথমের যে পয়েন্টটা বলা হয়েছিল যে টু কিল এ ট্রি টেক্স মাচ টাইম, একটা গাছকে মেরে ফেলাটা যথেষ্ট সময় লাগে, সেটা কেন লাগে সেটা রিজন হিসাবে আমি এখানে বলতে পারি যে এ সিম্পল জ্যাব অফ নাইফ, আ সিম্পল স্ট্রাইক অফ এ নাইফ, একটা সিম্পল ছুরির আঘাত ক্যান নট কিল এ ট্রি কমপ্লিটলি, একটা গাছকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে পারবে না। আবার আমি যদি বলি কেন পারবে না, তারপরে বলা হয়েছে ইট হ্যাজ গ্রোন স্লোলি। ইট হ্যাজ গ্রোন অর্থাৎ এ ট্রি হ্যাজ গ্রোন, গ্রো, গ্রিউ, গ্রোন মানে বেড়ে উঠেছিল, মানে বেড়ে উঠেছে। ইট হ্যাজ গ্রোন মানে এটা বেড়ে উঠেছে। কনজিউমিং, কনজিউমিং মানে হচ্ছে শোষণ করা। অ্যাবজর্বিং, কি শোষণ করেছে? কনজিউমিং দ্য আর্থ, মাটিকে শোষণ করেছে। ইয়েস, আর্থকে শোষণ করেনি। অ্যাকচুয়ালি আ ট্রি অ্যাবজর্বস, একটা গাছ কি অ্যাবজর্ব করে? একটা ট্রি অ্যাবজর্ব করে ওয়াটার অ্যান্ড দ্য মিনারেলস ইনসাইড দ্য ওয়াটার, জলের ভিতরে যে মিনারেলসটা থাকে, খনিজ লবণ থাকে, সেটা অ্যাবজর্ব করে, তাই না? এখানে সেই কথাটারই কথা বলা হচ্ছে যে ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, পৃথিবীটাকে শোষণ করে। অ্যাকচুয়ালি পৃথিবীটাকে শোষণ করে নয়, কনজিউমিং মানে টেকিং নেসেসারি এলিমেন্টস ফ্রম আর্থ, পৃথিবী থেকে প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করে, শোষণ করে এটা বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, রাইজিং মানে গ্রোয়িং আপ, রাইজিং কথাটার মানে গ্রোয়িং আপ মানে বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, আউট অফ ইট মানে এটার থেকে উঠেছে, আউট অফ ইট মানে আউট অফ দ্য আর্থ, পৃথিবী থেকে উপরে উঠেছে। অ্যাবজর্বিং, অ্যাবজর্বিং মানে শোষণ করা। অ্যাবজর্বিং মানে টেকিং ইন, ভেতরে শোষণ করা। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, অর্থাৎ শোষণ করেছে। কি কি শোষণ করেছে? এয়ার, ওয়াটার, সানলাইট। এয়ার মানে বাতাস, ওয়াটার মানে জল, এবং সানলাইট মানে হচ্ছে সূর্যের আলো। ইয়ার্স অফ মানে হচ্ছে অনেক বছর ধরে। ইয়ার্স অফ সানলাইট মানে যেটা বলা হলো যে সানলাইট, এয়ার এবং ওয়াটার, এই তিনটে জিনিসকে একটা ট্রি অ্যাবজর্ব করে ফর ইয়ার্স, অনেক বছর ধরে। অর্থাৎ একটা, তার আগে যে কথাটা বলা ছিল সেটা হচ্ছে ফিডিং আপন ইটস ক্রাস্ট। এই ফ্রেজটা আমাদেরকে জানতে হবে, ফিডিং কথাটার মানে কি। ফিডিং, FEED, ফিড মানে হচ্ছে খাওয়ানো, কিন্তু এখানে নিজেকে খাওয়ানো মানে ইটিং। ফিডিং কথাটার মানে হচ্ছে এখানে ইটিং, ইটিং
আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে আপার লেয়ার অফ দ্য আর্থ, পৃথিবীর উপরের অংশকে বলা হয় ক্রাস্ট। সেই ক্রাস্ট থেকে এ নিজেকে খাওয়ায়। আবার আমি প্রথম থেকে বলি, ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, মানে এটা যথেষ্ট সময় লাগে একটা গাছকে মেরে ফেলতে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ, একটা সিম্পল স্ট্রাইক অফ এ নাইফ ক্যান নট কিল এ ট্রি, একটা গাছকে মেরে ফেলতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, মানে পৃথিবীটাকে শোষণ করে। ইট মিনস নেসেসারি এলিমেন্টস ফ্রম আর্থ, পৃথিবী থেকে প্রয়োজনীয় এলিমেন্টস গুলো সংগ্রহ করে এ বেড়ে উঠেছে আস্তে আস্তে। রাইজিং আউট অফ ইট মানে গ্রোয়িং আপ অন দ্য আর্থ, পৃথিবীর উপরে বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট কথাটার মানে আমি বলেছি, আবার আরো একবার রিপিট করে বলছি, ক্রাস্ট মানে হচ্ছে আপার লেয়ার অফ দ্য আর্থ, পৃথিবীর উপরের লেয়ারটাকে ক্রাস্ট বলা হয়। ফিডিং মানে হচ্ছে খাওয়ানো, নিজেকে খাওয়ানো মানে হচ্ছে টেকিং ইন অল দ্য নেসেসারি এলিমেন্টস ফ্রম দ্য ক্রাস্ট, পৃথিবীর উপরিতল থেকে প্রয়োজনীয় উপাদানগুলোকে সে গ্রহণ করেছে। তারপরে বলেছে অ্যাবজর্বিং, শোষণ করে, এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট, ইয়ার্স অফ মানে ফর ইয়ার্স, অনেক বছর ধরে এয়ার ওয়াটার সানলাইট অ্যাবজর্ব করে এটা বেড়ে উঠেছে। দিস ইজ দ্য ডেসক্রিপশনস অফ দ্য গ্রোথ অফ দ্য ট্রি, এটা গাছটার বৃদ্ধির একটা ডেসক্রিপশন দেওয়া হলো। এই ডেসক্রিপশনটা ইন্টেন্সিফাই করছে, এই ডেসক্রিপশনটা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে যে বিষয়টার উপরে, হাউ হার্ড দ্য লাইফ অফ এ ট্রি ইজ, or the tree grows up with great hard work, যথেষ্ট হার্ড ওয়ার্কের মাধ্যমে একটা গাছ কি করেছে, বেড়ে উঠেছে। দিস ইন্টেন্সিফাইজ দ্য লাইফ অফ দ্য ট্রি, এটা বেশি করে জোর দিচ্ছে, এটা বেশি করে গুরুত্ব দিচ্ছে ট্রিয়ের জীবনটার উপরে। ইম্পর্টেন্স অফ দ্য ট্রি, দ্য হার্ড লাইফ অফ দ্য ট্রি, একটা গাছের শক্ত জীবনের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, যার জন্য বলছে ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। লাস্ট এই স্ট্যাঞ্জার দুটো লাইনে বলা হয়েছে, and out of its leprous hide sprouting leaves, leprous hide, leprous hide, HIDE, hide কথাটার মানে হলো স্কিন, SKIN, স্কিন মানে হচ্ছে চামড়া। লেপ্রোয়াস কথাটা এসছে লেপ্রোসি থেকে, মিনিংটা বুঝতে হবে। লেপ্রোয়াস কথাটা এসছে লেপ্রোসি থেকে, লেপ্রোসি কথার অর্থ হলো কুষ্ঠ। আর হাইড কথাটার মানে হলো স্কিন, এখানে লুকোনো নয়, HID হাইড মানে লুকোনো নয়, এখানে HID হাইড মানে হচ্ছে স্কিন, চামড়া। এখানে লেপ্রোয়াস হাইড মানে হচ্ছে একটা গাছের বার্ক বা ছালকে বোঝানো হয়েছে। কেন গাছের ছাল? তাহলে এখানে একটা কম্প্যারিজন করা হয়েছে, আমরা এখানে একটা ফিগার অফ স্পিচ পাবো। কি ফিগার অফ স্পিচ পাবো? সেটা হচ্ছে ম্যাটাফোর পাবো। হোয়াট ইজ ম্যাটাফোর? ম্যাটাফোর বলতে কি বোঝায়? ম্যাটাফোর মানে হচ্ছে যখন একটা ইমপ্লিসিট কম্প্যারিজন করা হয়। ইমপ্লিসিট কম্প্যারিজন মানে অন্তর্নিহিত তুলনা, অন্তর্নিহিত তুলনা করা হবে, ইমপ্লিসিট কম্প্যারিজন করা হবে বিটুইন টু ডিফারেন্ট থিংস, দুটো আলাদা আলাদা জিনিস, দুটো ডিফারেন্ট আইডিয়াস, দুটো ডিফারেন্ট কনসেপ্ট, এইগুলোর মধ্যে যখন তুলনা করা হবে, সেই তুলনাটা করা হবে, তখন সেটাকে আমরা বলবো ম্যাটাফোর। So metaphor is the comparison between two different things, and comparison is implicit, অন্তর্নিহিত, বাইরে থেকে বোঝা যাবে না। এখানেও বাইরে থেকে বোঝা যাচ্ছে না। লেপ্রোয়াস হাইড বলেছে, মানে হাইড মিনস স্কিন, স্কিনের সঙ্গে করা হলো তুলনাকার বার্ক, বার্ক অফ এ ট্রি, গাছের ছালের তুলনা করা হলো। সো আবার লেপ্রোসি পেশেন্টের স্কিনের সঙ্গে বার্কের তুলনা করা হলো। কেন করা হলো? কারণ একটা গাছের বার্ক, গাছের ছালটা হচ্ছে রাফ, কর্কশ থাকে, যেটা কালারলেস থাকে, রংহীন থাকে, কর্কশ, উপর থেকে খসখসে হয়, অমসৃণ হয়, এবং যেমন একটা কুষ্ঠ পেশেন্টের হয়। That's why the bark of a tree is compared with the skin of a leprosy patient, and that is why it is called leprous hide. এই জন্যই এটাকে বলা হচ্ছে leprous hide. Very important phrase to remember, এটা আমাদের মনে রাখতেই হবে। leprous hide phrase-টা very important for MCQ and SAQ both. So out of its leprous hide, তাহলে leprous hide means the rough bark of a tree, একটা গাছের কর্কশ ছাল থেকে sprouting leaves, sprouting মানে হচ্ছে coming out, blooming out, বেরিয়ে পড়ে। কি বেরিয়ে পড়ে?
লিভস, পাতা বেরিয়ে আসে। অর্থাৎ একটা গাছের যে ছালটা, যেটা অ্যাপারেন্টলি আমাদের কাছে ডেড বলে মনে হয়, যে লেপ্রোয়াস হাইডটা আমার কাছে ডেড বলে মনে হয়, দ্যাট ইজ নট ডেড, বিকজ আউট অফ দ্য ডেড বার্ক, ওই ডেড বার্ক থেকে নিউ লিভস অ্যাপিয়ার, নতুন পাতা বেরিয়ে আসে। That's why the poet says, এই জন্যই কবি বলছেন যে the life of a tree is very hard and it cannot be killed. It cannot be killed with a very simple strike of a knife. So first স্টেঞ্জাতে কবির যে strike with a knife প্ল্যানিংটা কিলিং অফ এ ট্রি এর ক্ষেত্রে, সেটা ফ্রুটলেস, মানে যেটার কোনো ফলহীন, যার কোনো ইম্পর্টেন্স নেই কিলিং অফ এ ট্রি এর ক্ষেত্রে, এটা প্রমাণ হলো। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেঞ্জা। নাও উই উইল গো টু দ্য সেকেন্ড স্টেঞ্জা। ইন দ্য সেকেন্ড স্টেঞ্জা দ্য পোয়েট স্টার্টস উইথ দ্য লাইন, কবি যে লাইনটা দিয়ে শুরু করছেন, সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাকিং অ্যান্ড চপিং, এই দুটো ওয়ার্ড যেটা বলা হয়েছে হ্যাকিং এবং চপিং, এই দুটো ওয়ার্ডের মিনিং হচ্ছে যে স্ট্রাইক উইথ অ্যান এক্স, AXE, এক্স মানে হচ্ছে কুঠার। মানে এরপরে যেহেতু আমরা আগে কবি যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে নাইফ দিয়ে তিনি অ্যাটাক করলেন। নাইফ দিয়ে অ্যাটাক করার পরে তিনি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। যেহেতু তিনি নাইফ দিয়ে কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে তিনি যে স্টেপটা নিচ্ছেন সেটা হচ্ছে হ্যাকিং এবং চপিং। সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক কথাটার মানে আমি বলবো কাট উইথ হেভি ব্লোজ, দারুণ জোরে আঘাত করে কাটা। অ্যান্ড চপ কথাটার মানে হচ্ছে আউট অফ পিসেস, মানে কাট ইন্টু পিসেস, আউট বলছি, কাট ইন্টু পিসেস, টুকরো টুকরো করে কাটা। অর্থাৎ একটা গাছকে যদি আমি টুকরো টুকরো করে কেটে ফেলি, অথবা হ্যাকিং মানে শার্প ব্লো দিই, প্রচুর কুঠার দিয়ে যদি ব্লো দিই, টুকরো টুকরো করে কেটেও দিই, মানে হ্যাকিং এবং চপিং করি, এটা কবি অ্যাডভাইস দিচ্ছেন। নো, দ্য পোয়েট ইজ নট গিভিং দ্য অ্যাডভাইস। কবি উপদেশ দিচ্ছেন না। আমি লাস্টে পাবো অ্যাকচুয়ালি কবির এখানে, আমি বারবার বলছি যে কবিতাতে সার্কাস্টিক টোন ব্যবহার করা হয়েছে, ব্যঙ্গাত্মক টোন ব্যবহার করা হয়েছে। কবি ব্যঙ্গ করে বলছে নো, তাহলে হ্যাক করো, চপ করো, কাট ইনটু পিসেস, স্ট্রাইক উইথ এ হার্ড ব্লো দিয়ে স্ট্রাইক করো, দেন ইট উইল বি কিল্ড। তারপর এটাকে মেরে ফেলা যাবে। তারপরে তিনি বলছেন, পজিটিভলি বলছেন, অ্যাফার্মেটিভ ওয়েতে বলছেন, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এটা একা করতে পারবে না। অর্থাৎ হ্যাকিং অ্যান্ড চপিং উইল অলসো নট ডু এনিথিং, এটাও কিছু করতে পারবে না। ওয়াই? কেন? তিনি আরো যুক্তি দিচ্ছেন কেন হ্যাকিং এবং চপিং ফ্রুটলেস হবে, কেন এটা ফিউটাইল হবে, ব্যর্থ হবে এই গাছটাকে মেরে ফেলার ক্ষেত্রে। তিনি বলছেন নট সো মাচ পেইন উইল ডু ইট, সো মাচ পেইন। হ্যাঁ, যদি আমি একটা গাছকে টুকরো টুকরো করে কাটি, হ্যাকিং করি, কুঠার দিয়ে আঘাত করি, তাহলে সেই আঘাত বা সেই টুকরো টুকরো করার ফলে একটা এক্সট্রিম পেন দেওয়া হবে, যন্ত্রণা দেওয়া হবে। ওই এক্সট্রিম পেনটা কাকে দেওয়া হবে? একটা গাছকে দেওয়া হবে। বলছে ওই এক্সট্রিম পেনটা কিচ্ছু করতে পারবে না, উইল ডু ইট, এটা কিচ্ছু করতে পারবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক, ইম্পর্টেন্ট ফ্রেজ, ব্লিডিং বার্ক। ব্লিড কথাটার মানে হচ্ছে রক্ত ঝরা। তো ব্লিড কথাটা ব্লাডের সঙ্গে রিলেটেড। বার্ক মানে হচ্ছে গাছের ছাল, একটা গাছের ছাল থেকে রক্ত বেরোবে। নো, when we will cut or when we will strike a bark of a tree, একটা গাছের ছালকে যখন আমরা আঘাত করব, there the juice or the sap will come out, একটা জুস বেরিয়ে আসবে, একটা রস বেরিয়ে আসবে যেটা একটা গাছের থাকে। that juice, that sap is actually compared with the blood. It means the bark has been compared with an organ of a human being, that is called personification. এটাকে এখানে আমরা যে পাচ্ছি, যে ফিগার অফ স্পিচটা পাচ্ছি, সেটা হচ্ছে পার্সনিফিকেশন, মানে ব্যক্তি সত্তা আরোপ করা। অর্থাৎ একটা গাছকে একটা ব্যক্তির সঙ্গে তুলনা করা হলো। আমি আবার বলছি, ব্লিডিং বার্ক, এই ফ্রেজটা ক্লিয়ার করার দরকার আছে। ব্লিড বার্ক মানে হচ্ছে দ্য বার্ক অফ এ ট্রি, একটা গাছের ছাল। দ্যাট ব্লিডস মানে দ্য জুস কামস আউট অফ দ্য বার্ক, বার্ক থেকে জুস বেরিয়ে আসবে when it is cut, when it is blown, when it is given the blow, যখন এটাকে ব্লো দেওয়া হয়। সো
ইট সাজেস্ট দ্য এক্সট্রিম পেইন অফ দ্য ট্রি, একটা গাছের এক্সট্রিম পেইনটা সাজেস্ট করে। কিন্তু বলছে উইল হিল, হিল মানে নিরাময় করা, কাম রাউন্ড, অর্থাৎ যতই আমরা এটাকে আঘাত করি, যতই এর ব্লিডিং হোক, যতই এর জুস বেরিয়ে আসুক, যতই এক্সট্রিম পেইন পাক, এটা এর গাছের যেটা আঘাত, যেটা উন্ড হবে, সেই উন্ডটা হিল করে নেবে, সারিয়ে নেবে, কাম রাউন্ড করবে, আরোগ্য লাভ করবে, পুনরায় সারিয়ে নেবে। এটাই এখানে বলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট ফ্রেজ একটা, ব্লিডিং বাগ। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, হ্যাঁ, উই উইল কাট দ্য ট্রি, আমরা গাছটাকে কেটে ফেললাম, তাহলে আমরা কি দেখতে পাবো? গ্রাউন্ডের খুব কাছাকাছি অংশে এইটুকু গাছের অংশ পড়ে থাকবে। তাহলে এই যে যেটা বলা হচ্ছে ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মানে ভেরি স্মল পার্ট অফ দ্য ট্রি দ্যাট উইল রিমেইন অন দ্য soil, মাটির উপরে এতটা পড়ে থাকবে, দ্যাট ইজ দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড, দ্যাট পার্ট ইজ দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড। বলছে ইভেন হোয়েন দেয়ার ইজ এ পার্ট অন দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি যখন একটা পার্ট থাকবে, ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ, বেরিয়ে আসবে, উইল গ্রো আপ, বেড়ে উঠবে, কার্লড গ্রিন টুইগস। কার্লড মানে হচ্ছে পেঁচানো, গ্রিন মানে সবুজ, টুইগস মানে পাতাযুক্ত ডাল। আমরা যখন কোনো একটা গাছের প্রথম একটা ডাল বেরোনো দেখি, তখন দেখব পাতাযুক্ত ডালটা পুরো সরু পাকানো অবস্থায় থাকে। একটা কলা পাতার যে পাতারা যখন প্রথম হয়, তখন দেখবি গোটানো অবস্থায় থাকে। যে কোনো গাছের প্রথম যখন ডালটা তৈরি হয়, তখন গোটানো অবস্থা থাকে, আস্তে আস্তে সে নিজেকে প্রস্ফুটিত করে, মেলে ধরে। এই জন্য বলছে যে ফ্রম দ্য ক্লোজ টু দ্য গ্রাউন্ড কার্লড গ্রিন টুইগস, সবুজ পাতাযুক্ত ডাল, গ্রিন টুইগস সবুজ পাতাযুক্ত ডাল, উইল কাম আউট, বেরিয়ে পড়বে, উইল রাইজ, উইল গ্রো আপ। নেক্সট ইম্পর্টেন্ট ফ্রেজ হচ্ছে মিনিয়েচার বাউজ। মিনিয়েচার মানে হচ্ছে স্মল, মিনি, মিনিয়েচার কথাটার অর্থ হলো ভেরি স্মল, বাউজ মানে গাছের ডাল। মিনিয়েচার বাউজ মানে খুব স্মল, খুব ছোট্ট গাছের ডাল, বাউজ গাছের ডাল। অর্থাৎ যদি সেখান থেকে, যে ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, সেখান থেকে যদি একটা ছোট গাছের ডালও তৈরি হয়, একটা স্মল ব্রাঞ্চ অফ এ ট্রি, সেটা যদি থেকে যায়, হুইচ ইফ আনচেকড, আনচেকড কথাটার নিচে আন্ডারলাইন করা প্রয়োজন। আনচেকড কথাটার মানে হচ্ছে আনস্টপড, মানে যেটাকে যদি থামানো না হয়। অর্থাৎ একটা গাছ বেড়ে উঠছে, একটা গাছ আস্তে আস্তে উপর দিকে উঠছে, সেটাকে যদি আমি দাবিয়ে রাখি, তাহলে তার গ্রোথটাকে আমি থামিয়ে রাখবো। কিন্তু একটা গাছের ডাল বেড়ে উঠছে, সেটাকে যদি আমি না থামাই, সেটাই হচ্ছে আনচেকড। অর্থাৎ একটা গাছের ডাল, সেটাকে যদি আমি আনচেকড করে রাখি, তাহলে কি হবে? উইল এক্সপ্যান্ড এগেন, এটা আরো আস্তে আস্তে ব্যাপ্তি ঘটাবে টু ফর্মার সাইজ। ফর্মার সাইজ মানে আগের আকৃতিতে, আগের আকৃতি মানে আগের গাছটাতে তৈরি হবে, অর্থাৎ বিশাল একটা গাছে পরিণত হবে। অর্থাৎ ইফ এ স্মল ব্রাঞ্চ, এটা খুব সিম্পল ভাষায় আমাদের বুঝে নিতে হবে যে একটা স্মল ব্রাঞ্চ, ইফ এ স্মল ব্রাঞ্চ অফ এ ট্রি রিমেন্স আনচেকড, যদি একটা গাছের ছোট্ট ডাল আনচেকড হয়ে থাকে, ইফ দ্য স্মল ব্রাঞ্চ অফ এ ট্রি ইজ নট কাট ডাউন, যদি তাকে কেটে না ফেলা হয়, ইট উইল এগেন গ্রো, এটা আবার বেড়ে উঠবে, অ্যান্ড ইট উইল বিকাম এ ফুল ফ্লেজেড, ফুল গ্রোন আপ ট্রি, একটা বড় হয়ে যাওয়া সম্পূর্ণ গাছে পরিণত হবে। This is the second part, second stanza of the poem on killing of a tree. Now third stanza. এবার থার্ড স্টেঞ্জার স্টার্টিং এই কবি কি বলছেন? কবি বলছেন নো। এতক্ষণ তিনি দুটো অ্যাডভাইস দিয়েছিলেন। ফার্স্ট হচ্ছে কাটিং উইথ এ নাইফ, একটা ছুরি দিয়ে আঘাতের কথা বলেছিলেন। সেকেন্ড যে জায়গায় তিনি বলেছিলেন সেটা হচ্ছে যে হ্যাকিং অ্যান্ড চপিং উইথ অ্যান এক্স, একটা কুঠার দিয়ে আঘাত করো, টুকরো টুকরো করে কেটে ফেলো। কিন্তু তিনি এরপরে সিরিয়াসলি কমপ্লিট কিলিং অফ এ ট্রি এর অ্যাডভাইস দিচ্ছেন। কি বলছেন? নো, মানে দিস ইজ দ্য টার্নিং অফ দ্য থট, এটা ভাবনা চিন্তার পরিবর্তন। অ্যাকচুয়ালি এখানে তার যে সেন্সটা, সেই সেন্সটা কাজ করছে যে ইটস এ কাইন্ড অফ টার্ন অফ থট, এটা ভাবনা চিন্তার একটা পরিবর্তন তৈরি হচ্ছে তার মধ্যে। কি বলছে? নো, না, দ্য রুট ইজ টু বি পুলড আউট। ইয়েস, রুট ইজ টু বি পুলড আউট। রুট মানে শিকড়, শিকড়গুলোকে তুলে ফেলতে হবে। পুলড আউট, তুলে ফেলতে হবে। পুলড আউট, রুট ইজ টু বি পুলড আউট, শিকড়গুলোকে তুলে ফেলতে হবে। কোথা থেকে? আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, অ্যাঙ্করিং আর্থ।
এটা একটা দারুণ ফ্রেজ, অ্যাঙ্করিং আর্থ। আর্থ মানে মাটি, আর্থ মানে সোয়েল। অ্যাঙ্করিং কথাটার থেকে আসছে অ্যাঙ্কর থেকে, ANCHOR, অ্যাঙ্কর মানে নোঙর। একটা নোঙর কার থাকে? একটা নোঙর জাহাজের থাকে। একটা জাহাজের যে নোঙরটা থাকে কেন? কারণ জাহাজটাকে জলের উপরে থেকে ফেলা হয়, মাটির সঙ্গে টাচ করা থাকে, সেটা জাহাজটাকে স্টেবিলিটি দেয়। অর্থাৎ অ্যান অ্যাঙ্কর গিভ স্টেবিলিটি টু এ শিপ। এখানে সেই অ্যাঙ্করের সঙ্গে তুলনা করা হয়েছে দ্য রুট অফ দ্য ট্রি। সো দেয়ার ইজ এ কম্প্যারিজন। এখানে আরো একটা মেটাফোর ব্যবহার করা হলো, কম্প্যারিজন করা হলো। কার সঙ্গে কার কম্প্যারিজন করা হলো? রুট অফ দ্য ট্রি অ্যান্ড দ্য অ্যাঙ্কর অফ এ শিপ। এই যে কম্প্যারিজনটা করা হয়েছে, এই কম্প্যারিজনটা করার পিছনে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে স্টেবিলিটি। মানে একটা গাছকে তো দৃঢ়তা দিতে হবে। কে দৃঢ়তা দেয়? ওই রুটটা দেয়। তাহলে আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ মানে যে মাটিকে অ্যাঙ্কর করেছিল, নোঙর করে ধরে রেখেছিল, মানে রুট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাঙ্কর অফ এ ট্রি। রুটটা অ্যাঙ্করের মতো কাজ করেছিল এবং গাছটাকে স্টেবিলিটি দিয়েছিল। সেই অ্যাঙ্করিং আর্থটাকে, সেই রুটটাকে তুলে ফেলতে হবে। নেক্সট, ইট ইজ টু বি রোপড। কি করতে হবে? ইট ইজ টু বি রোপড। রোপড মানে দড়ি দিয়ে বাঁধা। ইট ইজ টু বি রোপড, এটা দড়ি দিয়ে বাঁধতে হবে। টাইড মানে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, এবং টেনে নিতে হবে, টেনে বার করতে হবে। স্ন্যাপড আউট মানে ছিঁড়ে বার করতে হবে। উইথ ফোর্স, ফোর্সফুলি এটাকে পুল আউট করতে হবে। স্ন্যাপড আউট মানে হচ্ছে পুল আউট উইথ ফোর্স, যথেষ্ট ক্ষমতার সঙ্গে, যথেষ্ট হিচড়ে, টানা হিচড়ে এটাকে বার করে নিতে হবে। এই জন্য বলছে এখানে স্ন্যাপড আউট or pulled out entirely. entirely মানে হচ্ছে কমপ্লিটলি, সম্পূর্ণভাবে এটাকে তুলে ফেলতে হবে। কোথা থেকে? না, আউট ফ্রম দ্য আর্থ কেভ। আর্থ কেভ মানে হচ্ছে, এটা একটা আরেকটা ফ্রেজ। আর্থ কেভ, CAV, কেভ মানে হচ্ছে গুহা, আর্থ মানে হচ্ছে মাটি। যখন মাটির ভেতরে একটা গাছ থাকে তখন তার রুটটাও থাকে। রুটটা যখন মাটির ভেতরে থাকলো, এই রুটটাকে যখন তুলে ফেলা হলো, তখন কি হবে? তার ভিতরে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হবে, একটা স্পেস তৈরি হবে, খালি জায়গা। এই খালি জায়গাটাকে বলা হচ্ছে, এই খালি জায়গাটার নাম হচ্ছে আর্থ কেভ। কবি বলতে চাইছেন আর্থ কেভ মিনস দ্য ভ্যাকুয়াম অর দ্য ভ্যাকেন্ট প্লেস, অথবা খালি জায়গা যেটা একটা গাছের রুটটাকে তুলে ফেলার পরে তৈরি হবে, সেটাকে বলছে আর্থ কেভ। ওই আর্থ কেভ থেকে রুটটাকে তুলে ফেলতে হবে। এর ফলে কি হবে? অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, আন্ডারলাইন স্ট্রেংথ অফ দ্য ট্রি। স্ট্রেংথ অফ দ্য ট্রি মানে হচ্ছে গাছের ক্ষমতা, মানে রুট। স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ দ্য রুট, গাছের ক্ষমতা হচ্ছে রুট। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড মানে প্রকাশিত হয়ে পড়বে, গাছের ক্ষমতাটা প্রকাশিত হয়ে পড়বে, এটা লেস হয়ে পড়বে, মানে শেষ হয়ে যাবে। The source মানে উৎস, the source of life of a tree is the root. একটা গাছের সোর্স, গাছের জীবনের উৎস হচ্ছে রুট, কারণ রুট মিনারেল শোষণ করে, ওয়াটার শোষণ করে, এটাই হচ্ছে সোর্স, এটাই তার জীবনের উৎস। সো রুট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি। আর রুটটা কিরকম? না, হোয়াইট অ্যান্ড ওয়েট। হোয়াইট মানে সাদা, ওয়েট মানে ভিজে। এবার দেখতে হবে যে রুটটা হোয়াইট এবং ওয়েট কেন? হোয়াইট বিকজ ইট রিমেন্স ইনসাইড দ্য আর্থ, কারণ এটা মাটির নিচে থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ হোয়াইট। আর এটা ওয়েট কেন? বিকজ ইট অ্যাবজর্বস ওয়াটার, কারণ এটা জল শোষণ করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে হোয়াইট এবং ওয়েট কেন। নেক্সট, দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে বেশি অনুভূতিযুক্ত। মোস্ট সেন্সিটিভ মানে এটাকে নষ্ট করলে গাছ নষ্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য মোস্ট সেন্সিটিভ। হিডেন ফর ইয়ার্স, হিডেন মানে লুকানো অবস্থায় আছে, kept hidden inside the earth মানে মাটির নিচে লুকানো অবস্থায় আছে। yes, the root becomes বা root remains hidden inside the earth, মাটির নিচে তো লুকানো অবস্থায় থাকে একটা root, that's why the root is white. সর এই সমস্ত ফ্রেজগুলো যেগুলো আমরা ব্যবহার করলাম, strength of the tree, the source, white and weight, the most sensitive, hidden for years inside the earth, এই সমস্ত ফ্রেজগুলো ডেসক্রিপশন করেছে একটাই জিনিসকে, সেটা হচ্ছে রুট। সো these are the epithets used for the descriptions of the root. এই epithets গুলো, এই descriptions গুলো করা হয়েছে রুটের সম্পর্কে, রুট বা শিকড় সম্পর্কে।
নেক্সট দেন সো গাছ রুটগুলোকে আমরা বাইরে বার করে নিয়ে এলাম। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, তারপর যে বিষয়টা আসছে সেটা স্কর্চিং। স্কর্চিং মানে ঝলসে দেওয়া, সূর্যের আলোর নিচে রেখে দিলে সেই গাছের ডালগুলো, গাছের শিকড়গুলো ঝলসে যাবে, দ্যাট ইজ কল্ড স্কর্চিং। চোকিং, চোকিং মানে দম বন্ধ করে দেওয়া, অর্থাৎ সো দ্যাট দ্য ট্রি ক্যান নট ব্রিথ, এমন অবস্থা করে যাতে গাছটা আর কি করতে না পারে, নিঃশ্বাস নিতে না পারে, এটাকে বলা হয় চোকিং, মানে নিঃশ্বাস বন্ধ করে দেওয়া। সেটা কোথায় হয়? ইন দ্য সান, ইন সান অ্যান্ড এয়ার, মানে সূর্যের আলো এবং বাতাসের মাঝেই এটাকে কি করা হয়, স্কর্চিং করা হয়, চোকিং করা হয়, দম বন্ধ মানে ঝলসে দেওয়া হয় এবং দম বন্ধ করে দেওয়া হয়। এখানে খুব আয়রনিক্যালি প্রেজেন্ট করা হয়েছে, কারণ যখন একটা গাছ বেঁচে থাকে তখন সূর্যের আলো নিয়েই সে বেঁচে থাকে, আবার একটা এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেঁচে থাকে। একই রকমভাবে যখন রুটগুলোকে বাইরে বার করানো হয় তার কিলিংয়ের ক্ষেত্রেও সেই সান এবং এয়ারকেও ব্যবহার করা হয়। দিস ইজ আয়রনিক্যাল, এটা যথেষ্ট বিদ্রুপাত্মক, এটা যথেষ্ট আয়রনিক্যাল। নেক্সট সব স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, এই দুটো পদ্ধতি। তারপরে আরও 4টে পদ্ধতি বলা হবে। ব্রাউনিং মানে বাদামি রঙের হয়ে যাওয়া, রুটটা ছিল হোয়াইট কালারের, সেটা বাদামিতে ব্রাউনে টার্ন নিচ্ছে। হার্ডেনিং শক্ত করে দেওয়া, মানে যেটা সফট ছিল, যেটা ওয়েট ছিল, ভিজে ছিল, সেটা কি হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, হার্ডেনিং। টুইস্টিং মানে পেঁচানো, গাছের ডালগুলোকে, গাছের রুটগুলোকে যখন পেঁচিয়ে তার মধ্যে যা কিছু থাকে সেটাকেও শেষ করে দেওয়া হয়, লাইফ স্পিরিটটাকে, তখন সেটাকে বলছে টুইস্টিং। অ্যান্ড ফাইনালি উইদারিং, উইদারিং মানে বিবর্ণ হয়ে যাওয়া। And these are the processes that the poet has spoken of in order to kill the tree. এই সমস্ত প্রসেসের কথা বলা হয়েছে only to kill of a tree, এটা গাছকে মেরে ফেলার ক্ষেত্রে, because the poet is describing the killing process of a tree. Killing, একটা গাছের killing process কে description করছেন? No, the final line of the poem shows us, শেষ কবিতাটা, শেষ লাইনটা আমাদেরকে বলে no, the poet has not done so. কবি সেরকম বলেননি। কেন? তিনি বলছেন then it is done. এই যে আমরা যখন এই সুরটা, এই টোনটাকে চেঞ্জ করে নেব, যখন সার্কাস্টিক টোনে বলবো, যখন বিদ্রুপাত্মক ব্যঙ্গাত্মক টোনে বলবো, তাহলে শেষমেশ শেষ হলো তো। Now it is done. This is ironical. This is totally ironical. This is totally sarcastic, because the poet is actually sarcastically saying, the poet is actually rebuking, কবি বিদ্রুপ করছেন, the process of the killing of a tree, মানুষের বা ceremonial task of killing of a tree, একটা গাছকে উৎসবের মুহূর্ত করে নেওয়া, গাছ কাটাটাকে উৎসবের মতন করে নেওয়া, এই বিষয়টাকে এখানে কি করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে। এই বিষয়টাকে এখানে সার্কাস্টিক্যালি প্রেজেন্ট করা হয়েছে, ব্যঙ্গাত্মকভাবে প্রেজেন্ট করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, সো দিস ইজ দ্য কমপ্লিট পোয়েম, এটা হচ্ছে কমপ্লিট পোয়েমের ইন্টারপ্রিটেশন। আমরা এখানে সমস্ত প্রেজেন্টেশন করলাম, ফিগার অফ স্পিচ বলেছি, মিনিং বলেছি, অ্যানালাইজ বলেছি, ফ্রেজ এর কতগুলো ইম্পর্টেন্ট ফ্রেজ ছিল সেগুলো ডেসক্রিপশন করে দিয়েছি। ফাইনাল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে এর আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে though apparently the poet is giving the descriptions of the killing of a tree, যদিও apparently কবি এখানে গাছ কাটার ব্যাপারটা বলছেন, actually the poet is giving us the ironical presentations of it. তিনি এখানে ironical একটা presentation দিচ্ছেন, and he is showing us the grim reality. তিনি কঠোর বাস্তবটা দেখাচ্ছেন। What is the grim reality? The grim reality of the ceremonial task of killing of a tree. একটা গাছকে মেরে ফেলার ceremonial task, উৎসবের যে কাজ, সেই কাজটাকে তিনি অ্যাকচুয়ালি এখানে বিদ্রুপ করছেন। সুতরাং this is nothing but the sarcastic or sarcastic presentations of the modern act of killing of a tree. এই গাছ কাটার যে মডার্ন অ্যাক্ট, সেই মডার্ন অ্যাক্টটাকে এখানে আলোচনা করা হয়েছে। এর পরে যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট লাইনস ফ্রম অন কিলিং এ ট্রি, সেটা আমরা পরে আলোচনা করব। এই কবিতার যে কমপ্লিট ডেসক্রিপশন বা কমপ্লিট অ্যানালাইজ আমরা এখানে কমপ্লিট করলাম। নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট কাজ হবে সেটা হচ্ছে লাইনস প্রিপেয়ার করা, যে প্রত্যেকটা ফ্রেজ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জায়গার একটি করে লাইন তৈরি করা, যাতে করে আমরা এসিকিউ এবং এমসিকিউ এবং লং কোয়েশ্চেন, ইভেন এখন লং কোয়েশ্চেন টুকরো টুকরো কোয়েশ্চেন পড়ছে, সেই টুকরো লং কোয়েশ্চেনগুলো যাতে অ্যাচিভ করতে পারি।